একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাচ্ছি স্বাগত। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে দিনাজপুর বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যথারীতি প্রেপোজিশন সংক্রান্ত। ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবার কাছে জানা যে ওয়ান ডে, একদিন, অল উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, পৃথিবী থেকে সবাই একদিন চলে যাবে। নোনের পরে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী এখানে বাই হওয়ার কথা ছিল, কিন্তু এটি একটি ব্যতিক্রমী ভার্ব হওয়ায় এখানে টু ব্যবহার করতে হবে। পৃথিবী থেকে বোঝানোর জন্য ফ্রম ব্যবহার করতে হবে। সুতরাং উই হ্যাভ নো এসকেপ ফ্রম ডেথ, মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। ফ্রম ব্যবহার করব। ওয়ান ডে উই অল উইল রোল ডাউন অন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, একদিন আমরা সবাই মৃত্যুর শীতল কূলে গড়িয়ে পড়ব। ল্যাপের সাথে অন ব্যবহার করতে হয়। বিকজ ডেথ ইজ কমন টু অল, কারণ মৃত্যু সবার জন্য কমন, সবার জন্য অবধারিত। সুতরাং উই শুড নট মোর্ন ফর দ্য ডেড, মৃত ব্যক্তির জন্য আমাদের শোক করা উচিত নয়, কারণ সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, কিন্তু যারা দেশের জন্য মারা যায়, দেশের জন্য মারা গেলে ডাই ফর হয়ে থাকে, রোগে মারা গেলে ডাই অফ হয়ে থাকে, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই বাই হয়ে থাকে। যারা দেশের জন্য মারা যায় আর ইমমর্টাল, তারা অমর। দেয়ার মেমোরিজ ডো নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সিঙ্কের পরে সাধারণত ইনটু ব্যবহার করতে হয়। তাদের স্মৃতি কখনো বিস্মৃতিতে ডুবে যায় না, অর্থাৎ তাদের স্মৃতি সবসময় অম্লান থাকে। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ঔষধ নেই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটা একজন মানুষকে রক্ষা করতে পারে, ফ্রম ডেথ, মৃত্যু থেকে। সুতরাং উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, ফর ডেথ, মৃত্যুর জন্য। কোশ্চেন 1 এখানেই শেষ হলো। অর্থ অনুযায়ী এবং কখনো কখনো ওয়ার্ড অনুযায়ী প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়েছে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দক্ষ হবে। আমরা এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো রয়েছে, সেই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দিয়ে এই গ্যাপগুলো আমরা পূর্ণ করব। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশ বাচ্চারাই আনন্দপ্রিয়। দ্য ড্যাশ প্লে দেন স্টাডি, এখানে যেহেতু দেন রয়েছে আমরা উড রাদার ব্যবহার করব, কারণ উড রাদার এবং দেন তখনই ব্যবহার করা হয় দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য। দে উড রাদার প্লে দেন স্টাডি, তারা পড়াশোনার চাইতে খেলাটাকেই বেশি পছন্দ করে। বি নম্বর, আমরা দেখতে পাচ্ছি দুটি গ্যাপ রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে হয় উত্তর এটি হবে, না হয় উত্তর এটি হবে। হোয়াট ডাজ লুক লাইক, তার অর্থ হলো দেখতে কেমন, হোয়াটস লাইক মানে হলো কেমন। তাহলে এখানে মূলত হোয়াটস লাইকই ব্যবহার করতে হবে। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের ওয়েদারটা কেমন। রানী ইজ এন এক্সামিনি, রানী একজন পরীক্ষার্থী। যেহেতু সে পরীক্ষার্থী, তাকে পড়াশোনা করতে হবে, কোনো কিছু করা উচিত, করতে হবে, সেটা বোঝানোর জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হয়। শি হ্যাজ টু স্টাডি এ লট, তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করার জন্য। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, আমি ঠান্ডা এবং কাশিতে ভুগছি। আই কান্ট স্পিক ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে কথা বলতে পারছি না। গান গাওয়া তো দূরের কথা, দূরের কথা, পরের কথা, সেটা বোঝানোর জন্য লেট অ্যালোন ব্যবহার করতে হবে। ড্যাশ সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, মনে হচ্ছে রাস্তায় ভিড় রয়েছে, লোকারণ্য রয়েছে। লেটস গো অ্যান্ড সি, চলো যাই দেখে আসি। সাবজেক্টের স্থানে ফাঁকা রয়েছে, সাবজেক্ট হওয়ার জন্য একমাত্র অপশন এখানে ইট রয়েছে। ইট সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা ছিলেন, নার্স ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন ইতালিতে।
শি ওয়াজ বর্ন ইন ইতালি। এখন আমরা জি নম্বর উত্তরটা কি হবে খুব সহজেই বুঝতে পারছি। হোয়াট ডাজ লুক লাইক হবে, কারণ এটাই এখন বাকি আছে। হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবভ লুক লাইক ফ্রম বেলুন? একটি বিমান যখন উপর দিয়ে উড়ে যায় নিচ থেকে দেখতে কেমন? উত্তরটা এখানেই আছে। ইট লুকস লাইক এ বার্ড, দেখতে অনেকটা পাখির মতো। ইট ইজ এ কোল্ড ডে, আজ একটি ঠান্ডা দিন। দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, যেইমাত্র সূর্য উদিত হয় কুয়াশা মিলিয়ে যায়। যেইমাত্র বা যখনই, অ্যাজ সুন অ্যাজ দিয়ে বোঝানো হয়। এখানে রয়েছে ভার্ব এবং তারপর সাবজেক্ট। যদিও এখানে ভার্বের পূর্বে ফাঁকা রয়েছে যেমনটা ই নম্বরে ছিল, তার মানে এখানে সাবজেক্ট হবে না, একটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটি হলো দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল, তারা মোটেও সমস্যাটি বুঝতে পারে না। কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব, বোঝাই যাচ্ছে এটা ফাঁকা আছে, কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। উই হ্যাড বেটার গো হোম, আমাদের এখন বাড়ি যাওয়া প্রয়োজন। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 2 নম্বর প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 3, কমপ্লিটিং সেন্টেন্স। সুইটেবল ক্লোজ এবং ফ্রেজ দিয়ে। ক্লোজ মানে হলো সাবজেক্ট ভার্ব, ফ্রেজ মানে হলো কিছু ওয়ার্ডের সমষ্টি যেটা দিয়ে একটা অর্থ প্রকাশ পায়। অতিরিক্ত যে অংশগুলো আছে তার সাথে সামঞ্জস্য হতে হবে। শুধুমাত্র এই অংশটা দিয়ে দিলেই যে হয়ে গেল সেই রকম না, সম্পূর্ণ সেন্টেন্সের সাথে সামঞ্জস্য হতে হবে। দেয়ার গোস এ প্রবাদ, একটি প্রবাদ রয়েছে, এই প্রবাদটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। গ্রাফস অল লুজ অল, বজ্র আটুনি ফসকা গেরু, অর্থাৎ তুমি অনেক কিছু চাইলে পরে দেখা গেল কিছুই পেলে না, এটাই বোঝানো হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং অ্যাট এ টাইম, তুমি যদি একসাথে সব কিছু পেতে চাও, ইউ মে এন্ড আপ ইন লুজিং এভরিথিং, তোমার সমাপ্তিটা হবে তুমি কোনো কিছুই পাবে না এটা দিয়ে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন স্টুডেন্টের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে দায়িত্বটা সেটা হলো পড়াশোনা করা। উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। উইদাউট একটি প্রিপোজিশন, তাই আমরা এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে না পড়ে তুমি কখনই একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারো না। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমার সাথে থাকবো না, তোমাকে সাহচর্য দিব না। আনলেস ইউ, যদি না তুমি। গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ টেলিং লাইস, মিথ্যা বলা পরিহার করো। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, খুব সকালবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। ইউ শুড রাইজ আর্লি, তোমার তাড়াতাড়ি ওঠা উচিত। সো দ্যাটের পরে একটি নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলা হয়। সাবজেক্ট দিব, ক্যান দিব অথবা কুড দিব, ভার্বের বেস ফর্ম দিব। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে আমরা ক্যান দিব, তাহলে আমরা বলবো ইউ ক্যান এনজয় ন্যাচারাল বিউটি অফ মর্নিং, যাতে করে সকালবেলার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা তুমি উপভোগ করতে পারো। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, নিজেকে সাহায্য করা এটাই সর্বোত্তম সাহায্য। অ্যান্ড আল্লাহ হেল্পস দোজ, এবং আল্লাহ তাদেরই সাহায্য করেন হু হেল্প দেমসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে। এই সম্পূর্ণ সেন্টেন্সটাই কিন্তু একটা প্রবাদ হিসেবেই ধরে নেই অনেকে, এটা মুখস্থ রাখতে হবে। ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন, আমার ফিরে আসা নিয়ে তুমি চিন্তিত হও না। আই উইল কাম ব্যাক আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, ভবিষ্যতে যখন দুটি কাজ হবে তখন আফটারের পরে ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইউ অট টু রিড ইউর টেক্সট অ্যাগেন ইন অ্যাগেইন, তোমার যে টেক্সট রয়েছে, পাঠ্য বই রয়েছে, সেগুলো বারবার পড়া উচিত। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায় এবং এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ওয়েল, ভালোভাবে বোঝার জন্য। ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডো নট ওয়ার্ক হার্ড, তোমাকে মনে রাখা উচিত যে তুমি যদি পরিশ্রম না করো, ইউ উইল হ্যাভ এ চান্স, তোমার সম্ভাবনা রয়েছে টু ফেল ইন দ্য এক্সাম,
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার। ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্ট অর্থ হলো আশঙ্কা করা। এই লেস্টের পরে সাবজেক্ট ব্যবহার হয়, শুড অথবা মাইট ব্যবহার হয়, ভার্বের বেস ফর্ম হয়। পরিশ্রম করো, অন্যথায় তোমাকে অনুশোচনা করতে হবে। ইউ শুড রিপেন্ট ইন দ্য লং রান। ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock, আমাদের ট্রেন ঠিক 11টায় ছেড়ে যাবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এখনই সময়, এখনই উপযুক্ত সময় অর্থে ব্যবহৃত হয় এবং এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। সাবজেক্ট এখানে রয়েছে, আমরা এখন ভার্ব বসাবো। যেহেতু এখন 10টা বাজে, ট্রেন 11টায়, আমাদের যাত্রা এখনই শুরু করা উচিত। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, আমার শৈশবকাল অনেক আনন্দ সুখ দ্বারা পরিপূর্ণ। উড দ্যাট, যদি আই উড বি এ চাইল্ড অ্যাগেইন, আমি আবার শিশু হতে পারতাম। সাবজেক্ট এবং পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সাধারণত এক্সক্লেমেটরি চিহ্ন বসে থাকে, কেউ কেউ ফুল স্টপও ব্যবহার করে থাকে, তবে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করাই বেটার। আমরা এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্ট, টেন্স এগুলোর উপর ভিত্তি করে এবং অর্থের দিকে খেয়াল রেখে ভার্বগুলো পরিবর্তন করতে হবে। ক্ষেত্র বিশেষে যৌক্তিক করার জন্য নেগেটিভের প্রয়োজন হতে পারে, সাহায্যকারী ভার্বেরও প্রয়োজন হতে পারে। চলো শুরু করি। উই কান্ট হেল্প রিলাইং অন ইংলিশ। ক্যান নট হেল্প বা কান্ট হেল্প, কোনো কিছু না করে পারা যায় না, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। ইংরেজির উপর নির্ভর না করে আমরা পারি না। নাও ইংলিশ ইজ ইউজড, এখন ইংরেজি ব্যবহার করা হয়। এটা প্যাসিভের স্ট্রাকচার হবে, বি ভার্ব রয়েছে, আমরা শুধু এটাকে পাস্ট পার্টিসিপল করে দিব। অধিকাংশ ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুক্ত হয়ে। ইংরেজি এখন ব্যবহার করা হয় কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের জন্য। আবারও প্যাসিভ করতে হবে, তখন বিভাগ ছিল তাই প্রয়োজন হয়নি, এখন কিন্তু দিতে হবে যেহেতু এটা কমন কথা। ইট ইজ রিকগনাইজড, এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেইনিং, ফর হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে আইএনজি যোগ করতে হয়। ইংরেজি গুরুত্বপূর্ণ মেনটেন করার জন্য, কমিউনিকেশন যোগাযোগ উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের যে উন্নয়ন অংশীদার রয়েছে তাদের সাথে যোগাযোগের জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ। এ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর ভালো দক্ষতা। অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, সাবজেক্টটা হলো এ গুড কমান্ড ওভার ইংলিশ। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদিও এখানে প্লুরাল সাবজেক্ট রয়েছে, কিন্তু সামনের অংশ অনুযায়ী আমরা ভার্ব নিব, কারণ হলো অ্যাজ ওয়েল অ্যাজ একটি প্রিপোজিশন, সেক্ষেত্রে পরের অংশ না দেখে সামনের অংশ নিব। সামনের অংশ সিঙ্গুলার, বি থাকা মানে হলো এমিজ আর ওয়াজ ওয়ার, তাহলে আমরা সিঙ্গুলারের জন্য ইজ নিলাম। ইংরেজির উপর দক্ষতা এবং নিয়মিত চর্চা অপরিহার্য আমাদের জন্য। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, কম্পিউটারের যত তথ্য রয়েছে তার 80% ইজ ইন ইংলিশ। আবারও সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এখানে সাবজেক্ট হলো 80% ইনফরমেশন। ওই যে বলেছিলাম প্রিপোজিশনের আগে যা আছে সেই অনুযায়ী নিব। ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই এটা সিঙ্গুলার হবে। উইথ এ ভিউ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, আমরা ই বাদ দিয়ে আইএনজিটা যোগ করব। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি যে পৃথিবীটা রয়েছে, অবশিষ্ট যে পৃথিবীটা রয়েছে তাদের সাথে আমাদের যে ভিউজ, আমাদের দৃষ্টিকোণ, মতামত এক্সচেঞ্জ করার জন্য উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে। হ্যাভ টু একটি মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, অর্থাৎ যা আছে তাই থাকবে। মোরওভার তদুপরি, উই আর প্রোভাইডেড,
প্যাসিভ করতে হবে। সাবজেক্টের উপর এসে যখন কাজ পড়ে তখনই প্যাসিভ করতে হয়। আমাদেরকে দেওয়া হয় পাস্ট পার্টিসিপল করলাম, আর কেন নিলাম? কারণ সাবজেক্ট প্লুরাল। উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং। কেন আইএনজি দিলাম? কারণ অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। আমাদেরকে সুযোগ দেওয়া হয় উপভোগ করার জন্য। ইংরেজির মাধ্যমে সবচেয়ে ভালো বইগুলো উপভোগ করার সুযোগ দেওয়া হয় আমাদেরকে। পৃথিবীর যে ভাষায় যে বই লেখা হোক না কেন, প্রথমে কিন্তু ইংরেজিতে এটাকে ট্রান্সলেশন করা হয়, তারপর সেই বইটা থেকে আবার অন্য ভাষায় ট্রান্সলেশন করা হয়ে থাকে। অর্থাৎ একটা চাইনিজ ভাষায় বই লেখা হলো, তারপর সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হবে, সেই ইংরেজিতে আবার কেউ আরবি ভাষা, কেউ হিন্দি ভাষা, কেউ বাংলা ভাষায় ট্রান্সলেট করবে। সরাসরি চাইনিজ ভাষা থেকে করবে না, কারণ ইংরেজি যেহেতু কমন ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা সবার জানা আছে। তবে হ্যাঁ, কেউ যদি চাইনিজ ভাষা জেনে থাকে সরাসরি সে করতেও পারে। ইংলিশ ইজ নাও, যেহেতু ইংলিশ সিঙ্গুলার, তাহলে আমরা ইজ নিব। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। ইংরেজি এখন যাদের মাতৃভাষা ইংরেজি তাদের ভাষা নয়, অর্থাৎ তাদের সম্পত্তি নয়। ইংরেজি এখন সারা বিশ্বের সম্পত্তি। নাও ইট বিলংস, অ্যাস যুক্ত হবে, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার। এটা এখন বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, পৃথিবীর মানুষের সম্পত্তি, পৃথিবীর মানুষ এটাকে ধারণ করে থাকে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, যেটা আমি কমপ্লিটিং সেন্টেন্সে ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। এখনই উপযুক্ত সময়, আমাদেরকে মোর অ্যাটেনশন দিতে হবে ইংরেজির প্রতি। আদারওয়াইজ, অন্যথায় ভবিষ্যৎ অর্থ বোঝানোর জন্য এটাকে আমরা ফিউচার করব। উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে যাব, পিছনে পড়ে যাব। 4 নম্বর এখানেই শেষ হলো। আমরা এখন ন্যারেশন সমাধান করব। বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয়, তবে মাঝে মাঝে ইনডাইরেক্ট ন্যারেশনও দেওয়া থাকে, তখন কিন্তু ডাইরেক্টে রূপান্তর করতে হবে। চলো আমরা একটা এখানেই সমাধান করি। দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। ক্লাস টিচার স্টুডেন্টদেরকে বলল, তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও? মনে রাখতে হবে যেই ধরনের সেন্টেন্স সেই ধরনের রিপোর্টিং ভার্ব। প্রশ্ন করেছে, তাহলে আমরা আস্কড ব্যবহার করব। সেটের পরে টু হয়, কিন্তু আস্কের পরে টু হবে না। প্রশ্ন সাধারণত 2 ধরনের রয়েছে। ডব্লিউএইচ কোশ্চেন, যে প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে এটা হলো ইয়েস নো কোশ্চেন। ভার্ব দিয়ে শুরু হলে ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ দিয়ে শুরু হলে ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের আরেক নাম হলো ভার্বাল কোশ্চেন, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়। ভার্বাল কোশ্চেন হলে আমরা কানেক্টর হিসেবে ইফ ব্যবহার করব। ন্যারেশন চেঞ্জ করার পর সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যাবে। এখানে কিন্তু কি রয়েছে? ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, কিন্তু ন্যারেশন করার পর সাবজেক্ট তারপরে ভার্ব হয়ে যাবে। দ্য ক্লাস টিচার আস্কস দ্য স্টুডেন্টস, আস্কস কেন? প্রশ্ন, এই জন্য। ইফ কেন? ইয়েস নো কোশ্চেন, এই জন্য। ডু ইউ লাইক, ইফ দে লাইকড, টেন্সের পরিবর্তন হবে টু গো ফর স্টাডি ট্যুর। সকল স্টুডেন্ট একসাথে বলল ইয়েস, যেহেতু উত্তর দিয়েছে রিপ্লাই হবে, ইয়েস বলেছে, ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তখন টিচার আবার বলল, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। যে ধরনের সেন্টেন্স সেই ধরনের রিপোর্টিং ভার্ব। ধরে নিলাম এটা অ্যাডভাইস দিয়েছে, আর যদি বুঝতে না পারি যে অ্যাডভাইস দিল নাকি অর্ডার করলো নাকি রিকোয়েস্ট করলো, সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। দেন হি টোল্ড দেম অথবা দেন হি অ্যাডভাইস দেম, ইম্পারেটিভ সেন্টেন্স টু ব্যবহার করব, তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, টু টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস অফ দেয়ার প্যারেন্টস। সে বলল তোমাদের বাবা মার পারমিশন নাও, আমরা বলবো টিচার বলল যে তাদের বাবা মার পারমিশন নেওয়ার জন্য, তাহলে ইউর হয়ে গেল দেয়ার। একজন স্টুডেন্ট বলল, ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড,
লেট আস গো টু কক্সবাজার। লেট আস বা লেটস যখন থাকবে তখন আমরা সাজেস্টেড বা প্রপোজড ব্যবহার করব। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সাজেস্টেড দ্যাট মেইন ভার্বের আগে শুড হবে কখন? লেটস বা লেটাস যদি ব্যবহৃত হয়। দে শুড গো টু কক্সবাজার, দ্য প্রিন্সিপাল সেড, এটা শুনে প্রিন্সিপাল বলল মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। দোয়া আশীর্বাদ প্রার্থনা, সেক্ষেত্রে আমরা প্রে ব্যবহার করব। দ্য প্রিন্সিপাল প্রেড দ্যাট ইউর জার্নি, দেয়ার জার্নি, মে ভিতরে এসে মাইট হয়ে গেল কারণ টেন্সের পরিবর্তন করতে হবে, বি সেফ অ্যান্ড সাউন্ড। এই হলো ন্যারেশন। আমরা এখন সমাধান করব কোশ্চেন 6। মডিফায়ার ব্যবহার করতে হবে। কোন ধরনের মডিফায়ার ব্যবহার হবে? ব্র্যাকেটের ভিতরে হিন্টস দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। মডিফায়ার হলো অতিরিক্ত ওয়ার্ড যেটা অন্যান্য ওয়ার্ড সম্পর্কে তথ্য দিবে, মডিফাই করবে। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর প্লান্টেশন। আমরা বুঝতেছি যে এটা ট্রি প্লান্টেশন হবে, তারপরেও আমাদেরকে ব্র্যাকেটে খেয়াল করতে হবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মানে পূর্বে, দ্যাট মিন্স পূর্বে বসে মডিফাই করবে, প্লান্টেশনকে মডিফাই করবে। আবার এখানে খেয়াল করো নাউন অ্যাডজেক্টিভ, ট্রি কিন্তু নাউন, কিন্তু এখানে আমি যখন ব্যবহার করব এই নাউনটাই অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেটা কি নাউন অ্যাডজেক্টিভ বলে। বর্ষাকাল হলো ট্রি প্লান্টেশনের জন্য একটি উপযুক্ত সময়। ইট ইজ দ্য টাইম ওয়েন, আর্টিকেল ব্যবহার করতে বলেছে। আর্টিকেল নিশ্চয়ই আমরা জানি এ, এন এবং দি। ইট ইজ দ্য টাইম ওয়েন দ্য এনভায়রনমেন্ট, যখন পরিবেশ, ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান, সবচেয়ে উপযুক্ত সময়, ফর দ্য গ্রোথ অফ ট্রিজ। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা এখানে প্রপার বলবো, প্রপার গ্রোথ অফ ট্রিজ। বর্ষাকালে গাছ যথাযথভাবে বেড়ে ওঠার একটি উপযুক্ত সময়। উই শুড প্লান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস সুইটেবিলিটিকে মডিফাই করবে। পসেসিভ হলো মালিকানা বোঝায়, যেমন আওয়ার, মাই, ইউর, দেয়ার, হিজ, যে ওয়ার্ডগুলো দিয়ে সত্ত্বাধিকারী বোঝায়, মালিকানা বোঝায়। তাহলে আমরা এখানে দেয়ার ব্যবহার করব, দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। আমরা সেই গাছ রোপণ করব যে গাছ মাটির জন্য উপযুক্ত। দেয়ার আর ফালো ল্যান্ডস, কোয়ান্টিফায়ার, সংখ্যা পরিমাণ বোঝাবে। আমরা সাম ব্যবহার করব, সাম ফেলো ল্যান্ডস, কিছু পরিত্যক্ত জমি রয়েছে অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। উই ক্যান প্লান্ট সাপলিংস, আমরা চারা গাছ রোপণ করতে পারি। ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস, দোজ। এই ওয়ার্ডগুলোকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। যেহেতু এটা প্লুরাল, আমরা দিস ব্যবহার করব, THESE। সেই জমিগুলোতে আমরা চারা গাছ রোপণ করতে পারি। সি বিচেস, লো লাইং এরিয়াস, রুট সাইডস, এটসেট্রা। সমুদ্র সৈকত, নিচু এলাকা, রাস্তার পাশ ইত্যাদি ক্যান বি ব্রট আন্ডার দ্য স্কিম অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনা যেতে পারে। উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপুল, আমরা সহজেই ভূমিহীন মানুষকে সম্পৃক্ত করতে পারি। ইনফিনিটিভ, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। টু প্লান্ট দ্য সাপলিংস, এই চারাগাছ রোপণ করার জন্য। অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, এবং তাদের যথাযথভাবে বেড়ে ওঠার জন্য। দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম রিকোয়ার্স, বৃক্ষরোপণ কর্মসূচির যে সফলতা তার জন্য প্রয়োজন। আর্টিকেল ব্যবহার করতে বলেছে, এ ইউনাইটেড এফোর্ট, একটি সম্মিলিত প্রচেষ্টা। ইউর মতো উচ্চারণ হয়েছে তাই এন নেওয়া যায়নি, এ নিতে হবে। দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং যে শিক্ষিত অংশ রয়েছে, সমাজ রয়েছে, সমাজের শুড ওয়ার্ক, তাদের কাজ করতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল, কখন, কোথায়, কিভাবে, কিভাবে কাজ করবে, টুগেদার, একসাথে কাজ করবে। ইন দিস রিগার্ড, এই বিষয়ে। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড স্পন্টেনিয়াসলি, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
টু কন্ট্রিবিউট অবদান রাখার জন্য ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে। দিস, দ্যাট, দিস, দোজ এই ওয়ার্ডগুলোই ডেমনস্ট্রেটিভ। দিস নোবেল ক্যাম্পেইন, এই নোবেল ক্যাম্পেইনে, এই মহৎ কর্মসূচিতে অবদান রাখার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। সেন্টেন্স কানেক্টর ব্যবহার করব, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব। এটা কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। চলো আমরা সমাধান করি। নির্দিষ্ট যেহেতু কোনো উত্তর নেই, যৌক্তিক যে কোনো উত্তরই গ্রহণযোগ্য হবে। মাই নেম ইজ এমারিগো, আমার নাম এমারিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13। অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, এবং রাস্তায় আমি একাকী বাস করি। তাহলে এখানে অ্যান্ড দিতে হবে। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সাথে বসবাস করেন না। যখন একই ধরনের তথ্য যোগ হতে থাকে তখন কিন্তু আমরা বিসাইডস, মোরওভার, ইন এডিশন, অলসো এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব। আমার মা আমার সাথে থাকেন না, তিনি আবার আমাকে চানও না। বিসাইডস, শি ডাজ নট ওয়ান্ট মি, তদুপরি তিনি আমাকে চান না। আবারও তথ্য যোগ হবে। মোরওভার, শি টোল্ড মি টু গো এওয়ে, তিনি আরও বলেছেন আমাকে চলে যেতে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা আমার বাবা থেকে বিচ্ছিন্ন বা আলাদা। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তার বিয়ে হয়েছে অন্য একজন ব্যক্তির সাথে। প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সাথে সুখেই আছে। অন্যদিকে, অন দি আদার হ্যান্ড, মাই ফাদার লিভস ভেরি ফার এওয়ে, আমার বাবা অনেক দূরে বসবাস করেন। দ্যাটস ওয়াই, এই কারণে, আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। ইভেন ইফ আই ওয়ান্ট টু গো টু হিম, এমনকি যদি আমি তার কাছে যেতে চাই, হি ডাজেন্ট টেক মি আইদার, সেও আমাকে গ্রহণ করবে না। আই বেগড হিম টু সেন্ড টু মি সাম মানি, আমি তাকে অনুনয় বিনয় করে বললাম আমাকে কিছু টাকা পাঠানোর জন্য, যাতে করে, সো দ্যাট আই কুড বাই এ বাস টিকেট, আমি একটা বাস টিকিট ক্রয় করতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। বাট হি হ্যাজেন্ট অ্যান্সার্ড, কিন্তু সে উত্তর দেয়নি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাগুলোই এখন আমার বাড়ি। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করতে অভ্যস্ত ছিলাম, যেমন সাচেস কালেক্টিং ট্রাশ, সেলিং আইসক্রিম অফ অ্যান ওনার, এটসেট্রা, ময়লা সংগ্রহ করা, কোনো এক মালিকের আইসক্রিম বিক্রি করা ইত্যাদি। আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওনার বাট হি গেভ মি নাথিং ইন রিটার্ন, আমি এক মালিকের আইসক্রিম বিক্রয় করেছিলাম কিন্তু বিনিময়ে সে আমাকে কিছুই দেয়নি। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে আমাকে না খেয়ে থাকতে হতো। দাস, এভাবেই, মাই লাইফ ইজ ভেরি হার্ড, আমার জীবনটা অনেক কষ্টকর, উইদাউট মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া। এখানে একটা করুণ কাহিনী ফুটে উঠেছে, এমারিগোর করুণ কাহিনী। বাবা মা ছাড়া তাকে কত কষ্ট করতে হচ্ছে, অথবা বাবা মা বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানের যে কী কষ্ট, তারই করুণ ছবি ফুটে উঠেছে এই ফিল ইন দ্য গ্যাপসের মাধ্যমে। কোশ্চেন 8-এ চলে আসলাম। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রয়েছে, সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কোনোটার সিনোনিম, কোনোটার অ্যান্টোনিম ব্র্যাকেটে লেখা আছে, সেই অনুযায়ী লিখতে হবে। চলো আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, এইখানে ওয়ার্ডগুলো যেই অর্থে ব্যবহৃত হয়েছে, একটা ইংরেজি ওয়ার্ড শুধুমাত্র যে একটা অর্থেই ব্যবহৃত হবে সেই রকম না, সেন্টেন্স অনুযায়ী এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে তার বিপরীতার্থ অথবা সমার্থক লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা দেখি। ডেঞ্জারাস বিপজ্জনক, সমার্থক হ্যাজার্ডাস। মর্টিফাইং কষ্টদায়ক, বিপরীতার্থক কমফোর্টেবল। কজ কারণ হওয়া, সমার্থক জেনারেট বা ক্রিয়েট। মেজর বিপরীতার্থক মাইনর। ফ্যাটাল ভয়াবহ, বিপরীতার্থক নন ফ্যাটাল। ইনজুরিয়াস ক্ষতিকর, সমার্থক হবে হার্মফুল ডেট্রিমেন্টাল। এরকম যেখানে দুটি অপশন দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা দুটি লিখবে না,
যে কোনো একটা লিখবে, যেটা তোমার ভালো লাগে সেটা লিখবে, একটি লিখবে। ইম্পিড বিপরীতার্থক ফেসিলিটেট অথবা হেল্প, নর্মাল সমার্থক ইউজুয়াল, ইনসাইড বিপরীতার্থক আউটসাইড, হিন্ডার সমার্থক অবস্ট্রাক্ট, পয়জনাস সমার্থক টক্সিক, আনলিমিটেড বিপরীতার্থক লিমিটেড, অ্যাভয়েড বিপরীতার্থক অ্যাকসেপ্ট অথবা ওয়েলকাম, পিসফুল বিপরীতার্থক ভায়োলেন্ট বা কেওয়াটিক। গ্রামারের সর্বশেষ প্রশ্ন, পাংচুয়েশন মার্কে আমরা এখন চলে আসলাম। চলো আমরা এখানেই এটা সমাধান করি। এখানে বলা আছে দেয়ার আর 14 এরর্স, কিন্তু দেখা যায় মাঝে মাঝে 14টা ভুল খুঁজে পাওয়া যায় না। না পাওয়া গেলে সমস্যা নেই, যতটা পাওয়া যায় ততটাই তুমি সঠিক করবে, 14টা না হলেও সমস্যা নেই। স্টুডেন্ট মে আই কাম ইন স্যার, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্নর প্রয়োজন আছে। হেডমাস্টার বলছে ইয়েস কাম ইন, ইয়েস নো এদের পরে কমা দিতে হয়, কমা দিলাম। স্টুডেন্ট বলছে গুড মর্নিং স্যার, কাউকে যখন সম্বোধন করা হয় তখনও কমা দিতে হয়। হেডমাস্টার গুড মর্নিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্রশ্ন করেছে, তাহলে তো প্রশ্নবোধক চিহ্নর প্রয়োজন রয়েছে। স্যার, ওই যে বলেছিলাম সম্বোধন করলে কমা দিতে হয়। স্যার আই ওয়ান্ট এ ট্রান্সফার সার্টিফিকেট, এ ট্রান্সফার সার্টিফিকেট শুনে সে একটু অবাক হয়ে গেছে, তাহলে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিব। হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, কেন তোমার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, প্রশ্নবোধক সেন্টেন্স, তাই প্রশ্নবোধক চিহ্ন। ইট ইজ শর্ট ফর্ম করেছে, অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। ইট ইজ দ্য মিডল অফ দ্য সেশন, এখন তো বছরের মাঝামাঝি সময়। তখন স্টুডেন্ট বলছে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু খুলনা, এখানে কিছুই প্রয়োজন নেই। আমার বাবা ঢাকা থেকে খুলনায় ট্রান্সফার্ড হয়েছেন। ওহ আই সি, এটা তো ক্যাপিটাল লেটার হবে, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, একটি কমা দিতে হবে। ওহ আই সি, ক্যান নটকে শর্ট ফর্ম করেছে, তাহলে এখানেও অ্যাপোস্ট্রফি দরকার। কান্ট ইউ স্টে হেয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, প্রশ্ন, তাই প্রশ্নবোধক চিহ্ন। সরি স্যার আই কান্ট, শর্ট ফর্ম ক্যান নটের। মাই ফাদার ইজ আনএবল টু অ্যাফোর্ড মি হেয়ার, আমার বাবা এখানে চালাতে অক্ষম আমাকে। ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার, নো আই হ্যাভ নট, শর্ট ফর্ম করেছে, অ্যাপোস্ট্রফি প্রয়োজন আছে। হেডমাস্টার বলছে হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন, হেয়ার ইট ইজ স্যার। হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর টিউশন ফিস, তুমি কি টিউশন ফি পরিশোধ করেছ? ইয়েস স্যার, হেয়ার ইজ দ্য রিসিট, হ্যাঁ স্যার এই যে রিসিট। মিট দ্য হেড ক্লার্ক, হেড ক্লার্কের সাথে সাক্ষাৎ করো, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা একটু দেখে নিই যে কি কি চেঞ্জ আমরা করলাম। রেড কালার করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো কি কি চেঞ্জ আমি করেছি। এখন আমরা রাইটিং পার্ট দেখব। 10 নম্বর প্রশ্ন, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তোমার কলেজের অধ্যক্ষের কাছে একটি দরখাস্ত লেখো। প্রেইং ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটি সিট চেয়ে। 11 এবং 12তে দুটি প্যারাগ্রাফ রয়েছে। 11 নম্বরে ছিল দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ইন বাংলাদেশ, বাংলাদেশে পহেলা বৈশাখের উদযাপন, মার্কস হলো 15। এবং 12 নম্বরে আরেকটি প্যারাগ্রাফ, প্রিমেচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, বাল্যবিবাহ, শোয়িং ইটস কজেস, কারণ কি, ইফেক্টস, পরিণাম কি, পরিণতি কি, এটাও 200 ওয়ার্ডের ভিতর লিখতে হবে, মার্কস হলো 15, 15 অ্যান্ড 10, টোটাল মার্কস 40। এই ছিল দিনাজপুর বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।